তো এবারেই যেখানে প্রাইভেটে প্র্যাকটিস করতেন অর্থাৎ নমিতা সেবায়তন, সেটা এবার সিবিআই এর নজরে। কেন না, বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজতে সেখানে তারা যাবেন। সেখানে প্রাইভেট প্র্যাকটিস করতেন এবং এই অধ্যক্ষ থাকাকালীন, যখন তিনি আরজি করার অধ্যক্ষ, তখন তিনি প্র্যাকটিস করতেন। দেহ উদ্ধার যেদিন হয়েছে 9 তারিখ, তার আগের দিন 8 তারিখেও তিনি সেখানে প্রাইভেট প্র্যাকটিস করেছেন। তার কারণ বারুইপুরে তার মোবাইলের টাওয়ার মিলেছে, সিবিআই জানে, সিবিআই কাছে সেই তথ্য রয়েছে। কতক্ষণ প্র্যাকটিস করেছিলেন সেখানে, কখন বেরিয়েছেন সেখান থেকে, আর কি কি সূত্র পাওয়া যেতে পারে? অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্পিতা, এই নমিতা সেবায়তনে সিবিআই এর তদন্তকারী টিম গিয়ে কোন কোন বিষয়গুলো জানতে চাইবে, যেগুলো তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সহজ হয়ে যাবে? দেখো, সিবিআই এর রেডারে এবারে বারুইপুরের স্টেশন সংলগ্ন এই নমিতা সেবায়তন। তার কারণ সিবিআই সূত্র থেকে খবর যে যেদিন এই নির্যাতিতার দেহ উদ্ধার হয় অর্থাৎ 9ই আগস্ট, তার ঠিক আগের দিন অর্থাৎ 8ই আগস্ট সন্দীপ ঘোষের মোবাইলের যে টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন ছিল বারুইপুর স্টেশন সংলগ্ন। শুধু তাই নয়, তার যে মোবাইল পরীক্ষা করা হয়েছে সেখানে গত কয়েক মাসে কিন্তু দেখা গিয়েছে যে মোবাইলের টাওয়ার লোকেশন মাঝে মধ্যেই কিন্তু পাওয়া গিয়েছে এই বারুইপুর স্টেশন সংলগ্ন এলাকায়। আর এখান থেকেই সিবিআই আধিকারিকরা যেটা জানার চেষ্টা করছে যে সন্দীপ ঘোষ ঠিক নির্যাতিতার দেহ উদ্ধারের আগের দিন অর্থাৎ ঘটনা যেদিনকে এই দেহ উদ্ধার হয় তার ঠিক আগের দিন 8ই আগস্ট এই চেম্বারে তিনি কতক্ষণ পর্যন্ত ছিলেন, কখন তিনি ঢুকেছিলেন এবং কখন তিনি বেরিয়েছিলেন, কতজন সেখানে পেশেন্ট ছিল। শুধুমাত্র তাই নয়, এই যে কর্তৃপক্ষ অর্থাৎ নমিতা সেবায়তন কর্তৃপক্ষ কেন আড়াল করার চেষ্টা করছেন এই সন্দীপ ঘোষকে, এবং তারা কি বেনিয়ম করে যে সন্দীপ ঘোষ সেখানে বসতেন। কারণ একজন হাসপাতালের অর্থাৎ সরকারি হাসপাতালের একজন অধ্যক্ষ এভাবে বেনিয়ম করে সেখানে তার নিজের নামের শর্ট নেম অর্থাৎ এস ঘোষ, ডক্টর এস ঘোষ, এবং সেই প্রেসক্রিপশনে আবার সেখানে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। অর্থাৎ তাহলে কি কোনো জায়গায় মদত ছিল এই নমিতা সেবায়তন কর্তৃপক্ষের? সেই কারণেই কি সন্দীপ ঘোষকে তারা আড়ালের তারা চেষ্টা করেছেন? যখনই আমরা গিয়েছি, যখন এই অন্তর্তদন্ত করতে, তখন বারবার এই কর্তৃপক্ষ তারা কিন্তু এড়িয়ে যাচ্ছিলেন। তারা প্রথমে ডিনাই করে দেয়, পরে দেখা যায় যখন আমরা চেস করি যে এখানে আমাদের কাছে প্রেসক্রিপশন রয়েছে এবং আমরা সিবিআই সূত্র থেকে আমরা জানতে পারি যে এখানেই টাওয়ার লোকেশন ছিল, তখন তারা বলেন যে 15 বছর নাকি আগে বসতো। অথচ যে প্রেসক্রিপশন তা কিন্তু অন্য কথা বলছে। প্রথমে 16ই মে তার একটি প্রেসক্রিপশন আমরা দেখাই, এবং দ্বিতীয়ত যেটা চাঞ্চল্যকর খবর যে 8ই আগস্ট অর্থাৎ 9ই আগস্ট আরজি করে নির্যাতিতার দেহ উদ্ধার হয় খুন এবং ধর্ষণের ঘটনায়, ঠিক তার আগের দিন অর্থাৎ ঘটনার রাতে, সেদিন নির্যাতিতার সঙ্গে যে ধর্ষণ এবং যে খুনের ঘটনা ঘটে, সেদিন বিকালেও কিন্তু সন্দীপ ঘোষ এই চেম্বারেই তিনি প্রাইভেট প্র্যাকটিস করেছিলেন। অর্থাৎ কিভাবে বেনিয়ম করে এতদিন পর্যন্ত তিনি প্রাইভেট প্র্যাকটিস করছিলেন এবং শহর থেকে বেশ কিছুটা দূরে বারুইপুরে কেন করছিলেন? তার কারণ সিবিআই যেটা মনে করছে গোয়েন্দারা, যে শহরে তিনি যদি প্রাইভেট প্র্যাকটিস করতেন তাহলে কারো না কারো চোখে আসতো, বা এটা জানাজানি হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে একটা মুশকিলে তিনি পড়তে পারতেন। কারণ তিনি একজন সরকারি কলেজের তিনি অধ্যক্ষ, আরজি করের একজন অধ্যক্ষ, তিনি এভাবে কি করে বেনিয়ম করে বসতে পারেন? সেই কারণেই শহর থেকে কিছুটা দূরে বারুইপুর স্টেশন সংলগ্ন অর্থাৎ রেলগেট সংলগ্ন যে এলাকা, যেখানে নমিতা সেবায়তন যেখানে রয়েছে, এবং কার্যত জায়গাটিও খুব অদ্ভুত, মানে যে গলিটা রয়েছে সেখানে একেবারে ঘুপচি ঘর, তার উপরে গিয়ে দোতলায় তার চেম্বার, সেই চেম্বারে তিনি তার মানে বেনিয়ম করেই যে সেখানে তিনি যে বসতেন সেটা তিনি জানতেন, এবং এই যে কর্তৃপক্ষ নমিতা সেবায়তনের যারা কর্তৃপক্ষ তারাও সেটাকে মদত দিতেন। সেই কারণে কিন্তু সন্দীপ ঘোষকে কোথাও গিয়ে কি তারা আড়ালের চেষ্টা করছিলেন, সেই বিষয়ে এবার কিন্তু খতিয়ে দেখবে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। কারণ যেহেতু নির্যাতিতার দেহ উদ্ধারের আগের দিন সেখানে সন্দীপ ঘোষের মোবাইলের টাওয়ার লোকেশন মিলেছে, সেখানে সন্দীপ ঘোষ ছিলেন এবং তার যে প্রেসক্রিপশন, সেই সমস্ত কিছু কিন্তু সিবিআই আধিকারিকরা এবার খতিয়ে দেখে নমিতা সেবায়তন কর্তৃপক্ষের কি ভূমিকা তা তারা যাচাই করবে। অতনু, ধন্যবাদ।